পাহাড়ের পথ, তুষারে মোড়া পর্বত পেরিয়ে অমরনাথ যাত্রা শেষ। আর তখনও আমাদের হাতে ছিল আরো 2টো দিন। তাই ভাবলাম কেন না 2টো দিন উপভোগ করা যাক স্বপ্নের উপত্যকা কাশ্মীরের সৌন্দর্যকে নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা চলেছি এক ছোট্ট কিন্তু মন ছুঁয়ে যাওয়া কাশ্মীর ট্যুরে। থাকছে হাউস বোটে থাকার অভিজ্ঞতা, ডাল লেকের রূপকথার মতো ভিউ, সন্ধ্যায় ঘুরে দেখা শ্রীনগরের রাস্তা, গুলমার্গে আবার পাহাড় চড়া, আর তারই সঙ্গে নিজস্ব কিছু মুহূর্ত। চলুন শুরু করি আজকের এই ভিডিও। তবে শুরু করার আগে আমি শোভন আপনাদের সকলকে স্বাগতম জানাই ভ্রমণ উইথ শোভন চ্যানেলে। বালটাল থেকে বাসে চড়ে বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে। প্রায় 4 ঘন্টায় পৌঁছে গেলাম শ্রীনগর বাস স্ট্যান্ড। তারপর ওইখান থেকে একটা টোটো করে বেরিয়ে পড়লাম লাল চৌক যাওয়ার জন্য। ওইখানে পৌঁছে দেখি সমস্ত মার্কেট বন্ধ, কারণ সেদিন ছিল মহরম। একটু পায়ে হেঁটে 4-5টা ঘুরে দেখে নিলাম। তারপর সামনে ঝিলাম নদীর উপর এই হাউস বোটটি বুক করি। আমাদের রুম রেন্ট পড়েছিল 1250 টাকা। এইভাবে রোদ থেকে সিঁড়ি ধরে নিচে নেমে এই কাঠের ব্রিজ ধরে ভেতরে ঢুকে বাঁ দিক বরাবর একটু এগিয়ে গেলেই আমাদের রুম। এই হাউস বোটে আছে 3টি রুম, তার মধ্যে আমরা যেটা ছিলাম সেটাই সব থেকে বড়। রুমে ঢুকলে প্রথমে দেখা যায় একটা বড় বেড, সাথে টেবিল, অতিরিক্ত কম্বল ও বালিশ তো রয়েছেই। আর সামনে রয়েছে ওয়াশ বেসিন ও আয়না। তার ডান দিকে রয়েছে অ্যাটাচ বাথরুম এবং প্রয়োজনীয় সমস্ত কিছুই বাথরুমের মধ্যে রয়েছে। আর মূল আকর্ষণ হলো এই জানালা দিয়ে বাইরে তাকালে যেন ক্যানভাসের ছবি। সামনে ঝিলাম নদী, ঠান্ডা হাওয়া আর একদম অন্যরকম শান্ত একটা পরিবেশ। দুপুরের মেনুতে আমরা আজকে অনলাইন অর্ডার করেছিলাম বোট হাউসে বসে। সেখানে আমরা চুজ করেছি মুরাদাবাদি বিরিয়ানি। খোলা হচ্ছে বিরিয়ানি, এর মধ্যে 3 প্যাকেট রায়তা দিয়েছে, 3টে প্লেট দিয়েছে, আর এরকম প্যাকেটের মধ্যে বিরিয়ানি দেওয়া হয়েছে। দেখা যাক কেমন কোয়ালিটি আছে। ফ্রাইড রাইস দেখতে তো ঠিকই লাগছে, খেতে কেমন লাগবে সেটা দেখার আছে। চিকেন পিস দেখি কেমন। 1 সেকেন্ড। সাদা চিকেন পিস, ছবিতে এটাই ছিল। হয়তো মুরাদাবাদে এরকমই হয়, পিস চিকেন বিরিয়ানি 3 পিস। বাবা, ভালোই পিস আছে। তাহলে খাওয়া দাওয়াটা করে নি। তো দেখুন বিরিয়ানির পিসগুলো দেখুন, মাংসর এরকম সাদা সাদা দেখতে, আর এরকম একটা পিস, এরকম একটা লেগ পিস। কাউকে 3টে কাউকে 4টে দিয়েছে। এই যেমন এই প্লেটে 4টে রয়েছে বিরিয়ানি, এই প্লেটে যেমন 4টে রয়েছে মাংস পিস, সাথে লেগ পিস। এই প্লেটে 3টে। মোটামুটি ভালোই, খেয়ে দেখলাম টেস্টটা ভালো। দুপুরে খাওয়া দাওয়ার পর জানালা পাশে বসে থাকতে থাকতে ঘুম পেয়ে যায়, কারণ শরীরে তখনও প্রচুর ক্লান্তি। ঘুম থেকে উঠে একটা টোটো নিয়ে পৌঁছে যায় শ্রীনগরের অন্যতম জনপ্রিয় জায়গা ডাল লেক। অসম্ভব সুন্দর একটা জায়গা। এইখানে দেখা যাচ্ছে সারি সারি শিকারা। এবার আসি শিকারার কথায়। ডাল লেকে এসে শিকারা না চড়া মানে তো অনেকটা কলকাতায় এসে ফুচকা না খাওয়ার মতো। কিন্তু ভাগ্যের কি খেলা, আমরা ভাবছিলাম পরের দিন শিকারা রাইড করব, কিন্তু এমন পরিস্থিতি তৈরি হলো যে সেটা আর হয়ে উঠল না। এখন সোনালি আলোয় সেজে উঠেছে ডাল লেক। আমরা বেশ কিছুটা সময় এখানেই কাটাই এই অপূর্ব সূর্যাস্ত দেখতে দেখতে। এই যে দেখছেন, এটা ভারতে একমাত্র ভাসমান পোস্ট অফিস। ফেরার পথে ডাল লেক থেকে খাবার কিনে নিয়েছিলাম। তারপর সেখান থেকে লাল চৌক পৌঁছে যায়, যেখানে ওয়াচ টাওয়ারের উপরে গৌরবের সাথে উঠছে আমাদের ভারতীয় পতাকা। রাত কাটিয়ে সকালে আমরা রুম চেক আউট করে নিই আর চলে যাই ডাল লেকের গেট নম্বর 1-এ। এখানে বুক করি অন্য একটা হোটেল। আজ দ্বিতীয় দিনে আমরা রুম নিয়েছি। এই রুমটা দেখাই আপনাদের, তারপর নাম বলছি।
ঢুকতেই এরকম নাজারা, আমরা ব্যাগপত্র রেখে দিয়েছি। এই রয়েছে টিভি, এখানে ফ্যানের ব্যবস্থা আছে, সিলিং ফ্যান নয়, ওয়াল ফ্যান। এদিকে কিন্তু বিশাল লম্বা জায়গা আছে যেখানে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারবেন, প্রয়োজনের বেশি জায়গা আছে একেবারে। এখানে একটা মিরর আছে। এ হচ্ছে বেড, ডবল বেড। ওইদিকে আপনি স্টাডি করার জন্য স্টাডি লাইট আছে, দুই সাইডে আছে, আপনি বেড লাইটও বলতে পারেন। আর তাছাড়া এদিকে জানালা, এদিকে রয়েছে, আপনি পুরোটা খুলতে পারেন, খুলে বাইরে মজা নিতে পারেন। হ্যাঁ, এমন কিছু মজা নেওয়ার ব্যাপার কিছু নেই এখানে যে বাইরে যাবেন, কারণ এখানে আসে মানুষ শুধু রাত কাটাতে। আর এখানে সোফা রয়েছে, বসতে পারেন। পাশে আরেকটা রুম আছে যেখানে ট্রিপল বেড। এই যে বেডটা দেখছেন এরকম কিন্তু আরেকটা বেড পাশে সাজানো আছে, মানে অর্ধেক সাইজে একসাথে সাজানো, মানে আপনারা চাইলে 5 জনও থাকতে পারবেন রুমে, অ্যাডজাস্ট করতে পারলে 6 জনও থাকতে পারবেন। ওটার ভাড়া বলছিল 1800 টাকা, এটা আপনারা দাম দর করলে হয়তো 1500 হতে পারে। এটা বলা হয়েছিল 1500 টাকা, আমরা দাম দর করে এটা 1200 টাকায় পেয়েছি। আর হোটেলের নাম হচ্ছে হোটেল মির রেসিডেন্সি। এখানে একটা বাঙালি ধাবা আছে, নাম হচ্ছে সোনালী বাঙালি ধাবা, এরকম কিছু। ওই ধাবাটার পাশেই হচ্ছে কিন্তু এই হোটেলটা, মানে আপনি এখানে থাকুন, ওখানে খাবার খান আর ঘুরতে চলে যান, কোনো অসুবিধা নেই। পাশে ডাল লেক, বেরিয়েই ডাল লেক। তো রুম দেখিয়ে দিলাম, হোটেলের বাইরের দিকটা একবার দেখিয়ে দেবো, বাস। হচ্ছে বাথরুম, এখানে মিররের ব্যবস্থা আছে, গিজার আছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, মগ বালতি সবকিছু আছে, মানে মোটের উপর নিট অ্যান্ড ক্লিন সবকিছু। আর এই হচ্ছে ট্রিপল বেডের রুম, এই দেখছেন আয়না মিরর সব রয়েছে, এরকম 3টে বেড। এখন লাইট অন নেই তাই দেখাতে পাচ্ছি না। আর এরকম হচ্ছে বাথরুম। এখানে কিন্তু দেখে বুঝতে পারছেন কত লোক থাকতে পারবেন, 4 থেকে 5। ওরা 3 জনের দিয়েছে, আপনারা অবশ্যই বালিশ বা ঢাকা নেবার ব্যবস্থা চাইলে দিয়ে দেবে। আর সোফা টোফা যা ছিল ওই রুমে বাকি সব সেম। হোটেল থেকে আমাদের গাড়ি করে নিয়েছিলাম, আর হোটেল চেক ইন করে সাথে সাথে ব্যাগপত্র রেখে বেরিয়ে যাই ঘুরতে। তো হোটেলের বাইরে আমরা, হোটেল থেকেই ছিল, আমাদের একটা গাড়ি এরকম পেয়ে গেলাম, বুক করে নিলাম 2100 টাকাতে। আমরা যাচ্ছি এখন গুলমার্গ। গুলমার্গে আমাদের দেরি হয়ে গেল কিছুটা, আর একটু আগে বেরোতে পারলে ভালো হতো। তো ঠিক আছে, ওখানে যাই। তবে ড্রেস ফ্রেসে কিছু লাগবে না, এরকম হাওয়াতে জামা পরে যাওয়া যাবে, যেটা বললো সেটা শুনে আসলাম। এবার যদি ওপরে এবার ঠান্ডা সেরকম থাকে তাহলে সহ্য করে নেবো আর কি, কারণ 3 দিন ধরে যাত্রাতে সবই সহ্য করেছি হাওয়াতে জামা পরে। আর এখানে যে পরিমাণ গরম, মানে ধারণা করা যাচ্ছে না যে এইদিকে পাহাড়ে এইদিকে এরকম গরম। গাড়ি যতই উপরে উঠছে মনে হচ্ছে দার্জিলিং এর মধ্যে আছি। অনুভূতি একরকম হলেও জায়গা দুটো সম্পূর্ণ আলাদা। উপরে ওঠার সময় টোলে পুলিশ আমাদের গাড়ি দাঁড় করে জানিয়ে দেয় যাতে আমরা 4টার মধ্যে ফিরে আসি। যদি দেরি হয় তো আমাদের উপরে হোটেল নিয়ে থাকতে হবে, সেদিন আর নিচে আসতে দেওয়া হবে না। এই মুহূর্তে আমরা নামলাম আই লাভ গুলমার্গ যেটা আছে, যেখানে ট্যাক্সি স্ট্যান্ড, সেখানে। এখান থেকে আমাদের, মানে আপনারা চাইলে এই যে ট্যাক্সি স্ট্যান্ডের ট্যাক্সিগুলো দেখছেন বিভিন্ন রকম গাড়ি, সেগুলো বুক করে চাইলেই ঘুরতে পারেন। এখানে অনেকগুলো পয়েন্ট আছে গুলমার্গে, নিয়ারে এই যে দূরে যেগুলো দেখছেন ভ্যালিগুলো, এখানে কিন্তু ঘোরার জন্য অনেকগুলো পয়েন্ট আছে, সেগুলো আমরা নিশ্চিন্তে বুক করে প্যাকেজের মধ্যে ঘুরতে পারেন। আর না হলে আমরা যেমন করতে চলেছি যে সামনে থেকে একটা ই রিক্সা বুক করব, তারপর যদি পেয়ে যাই, না পেলে হেঁটে যেতে হবে সেখান থেকে ফার্স্ট ফেজ। তো ফার্স্ট ফেজে আমাদের টিকিট করাতে হবে, সেখান থেকে সেকেন্ড ফেজ, এরকম কিছুটা প্ল্যান আছে। তারপর যদি কিছু চেঞ্জেস হয় সেটা আগে গিয়ে বলতে পারবো, কারণ এখন আমরা অতটা শিওর নয় এই মুহূর্তে, কারণ টুরিস্ট বহুত কম আছে, সে কারণে সমস্ত সার্ভিস চালু নাও থাকতে পারে। এটা সামনে গিয়েই জানা যাবে কি হচ্ছে না হচ্ছে। আপাতত সামনে যাই, আই লাভ গুলমার্গ যেটা লেখা রয়েছে সেটা গিয়ে এক দুটো ছবি তুলি, তারপর বেরিয়ে পড়বো। নিচে টিকিট কেটে নিলাম, এখানে এসে টিকিট কাটলে কিন্তু 2000 টাকা লাগে, আর যদি আপনি অনলাইনে মোবাইলে কেটে আসেন তাহলে 1820 টাকা লাগে। এরকম একটা টোকেন দিল টিকিট কাটার পর। এখন আমরা গন্ডোলা থেকে, মানে এটা গন্ডোলা জায়গাটার নাম, এখান থেকে আমাদের রোপওয়েতে যেতে হবে, ফেজ 1 ফেজ 2
2,000 টাকা, আর ফেস 1-এ শুধু লাগে 900 টাকা। তো এখন আমরা যাই, এদিকে যেতে হবে লাইন দিয়ে। এখন তো ভিড় নেই, একদম খালি। কিছু বাঙালি রয়েছে যারা এসছে, আমরা যত এখানে ঘুরছি দেখলাম মেজরিটি বাঙালি। তো চলুন আগে যাই। আসা মাত্র আমরা এসে পৌঁছালাম রোপওয়েতে। এটা কিন্তু ইকো হচ্ছে, কারণ এটা পুরোটাই কাঁচের শিল্ড আছে। যে দেখতে পাচ্ছেন পেছনে ভিউটা একটু দেখুন, মারাত্মক লাগছে। পাহাড়ের উপরে 3 কিলোমিটার উপরে পাহাড়ে। হ্যাঁ পাহাড়ে উঠছি, দেখাই দেয় দেখতে দেখ। তো আমরা এসে পৌঁছেছি এখন ফার্স্ট ফেজে। সামনে দেখা যাচ্ছে এই যে দূরে, এখানে মনে হয় নামতে হবে, তারপর আবার একটু ঘোরাঘুরি করে আবার চাপবো সেকেন্ড ফেজের জন্য। এদিকে নাজারা দেখুন, মারাত্মক নাজারা। আমরা পেছনে ফার্স্ট ফেজ আছে, ফার্স্ট ফেজ থেকে নেমে ডাইরেক্ট সেকেন্ড ফেজে এসেছি। সেকেন্ড ফেজ থেকে আমাদের উপরে নিয়ে যাবে, উপরে গিয়ে আবার এখানে এসে আমরা এখানে ঘুরে মানে সেকেন্ড ফেজ ঘুরে আমরা ফার্স্ট ফেজ যখন নিয়ে আসবে রিটার্নে, তখন আমরা ফার্স্ট ফেজটা ঘুরে আবার চলে যাব নিচে। তো আবার যাই, দুটোর যে রোপওয়ে আছে, দুটো রোপের কিন্তু যে ইয়েগুলো আছে চাপা, যেটা চাপছি নাম জানি না, ওটা কালার কিন্তু আলাদা। একটা গ্রিন যেটা নিচ থেকে আসছি, আর এটা হচ্ছে রেড। এই যে আসছে এটাই আমরা বসবো। আপাতত আমরা তো 3 জন আছি, তো এখানে মনে হয় ফুল প্যাক করে চাপায়, জানি না সে তবু দেখা যাক। ফার্স্ট পেজের লোক ঘুরছে নিচে, দেখা যাচ্ছে ওইদিকে একটা রোপওয়ে লাইন রয়েছে, কিন্তু ওটা ওপেন, জানি না, ওটা মানে যখন বরফে ভর্তি থাকে তখন ওটা স্কি করার জন্য, অল্প ডিস্টেন্সে না স্কি করার জন্য। জাস্ট শুনো থাকে না প্রচুর, তখন ওটা বসবি, সাপোর্ট নিয়ে স্কি করবি। বাইরে ঠান্ডা, কিন্তু এই কেবিনের ভেতরে কিন্তু গরম আছে। এখন এই মুহূর্তে এসে পৌঁছালাম ফেজ 2-তে। ফেজ 2 মানে কোনো কমেন্ট নেই যাকে বলা হয়। ফেজ 1 আর ফেজ 2 এর মধ্যে ফারাক বলতে গেলে, ফেজ 1-এ গ্রিনারি পাবেন, আর ফেজ 2-তে এই যে রক ভর্তি পাথরে। কিন্তু এটা অবভিয়াসলি গরমের জন্য এই বছর কিচ্ছু নেই। অন্যান্য বছর এই জায়গাটা স্নোফল হয়, পুরো গ্লেসিয়ারে ভর্তি থাকে, আরও অনেক হাইট অবধি থাকে, যেটা বুঝতে পারছেন হাইটটা দেখে। তো এবছর মানে সব কিছুই চেঞ্জ। মানে আমাদের কপাল এতটাই খারাপ যে গ্যাংটক গেছি, সেখানে বরফ পাইনি, কাশ্মীর এসে বরফ পাচ্ছি না, তাহলে আর কোথায় যাব বরফ দেখার জন্য? বরফ দেখা সব বহুত দিনের, আজ অব্দি বরফ দেখতে পারলাম না। যে মানে যে স্নোফল হয়, যে মানে নরম বরফ থাকে, এই জিনিসগুলো যে ফিল নেব, এই জিনিসটা আজ অবধি হতে পারলো না। কাশ্মীরে যখন পারলাম না, তখন আর কোথায় পাবো? জায়গা থেকে এসেছি এখানে, মানে আমরা যে অমরনাথ যাত্রাটা করলাম, সেখানে যা যা দেখেছি এর বাইরে কিছু আছে বলে মনে হয় না। টাকা দিয়ে শুধু এখন ফালতু ঘুরে বেড়াচ্ছি, টাইম নষ্ট করছি সে মনে হচ্ছে। পেছনে একটা হট কফি আর হট চকলেট বিক্রি করছে একজন। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে কীভাবে আসা যাতায়াত করে। এই যে নিচ থেকে গুলমার্গ থেকে পুরো রাস্তা হেঁটে এসেছেন, তারপরেও হট কফি চকলেট যেটা বিক্রি করছেন, সেটার দাম নিচে যে মার্কেটে বিক্রি হচ্ছে প্রায় সেম। হট চকলেট বিক্রি করছে 80 টাকায়, হট কফি বিক্রি করছে 50 টাকায়। নিচে আমরা খেয়ে আসলাম কফি 50 টাকাতে। তাহলে এতটা কষ্ট করে আসার পর সেম দাম রাখছে, মানে ভাবা যায় না কী পরিমাণ কষ্ট করে তারা টাকা ইনকাম করছে। বলে আসলাম যে নিচে গিয়ে অবশ্যই খাবো। আর বরফের জন্য কত কষ্ট করতে হচ্ছে দেখুন, ওই দূরে বরফ। কেন যে আসলাম মনে এখন হচ্ছে, পাথর দেখতে এসছি। 14,000 ফুট উচ্চতা এটা,
আর বুঝতে পারছেন হাওয়াতে জামা, এখানেও ঠান্ডার কোনো ফিলিংস নেই। এসিতে যদি আপনি বাড়িতে 20 ডিগ্রি করে রাখেন যেমন ফিল দেয়, এখানেও তেমনই। তবে রোদ থাকলে, মাঝে মাঝে রোদ চলে যাচ্ছে, তখন কিন্তু বেশ কনকনে ঠান্ডা লাগছে। আমরা এখন এসে গেছি 13,000 কত 14,000। 14,000 ফিটে, কিন্তু আমাদের কপালে বুড়ো আঙুল, কারণ বরফ আমাকে বাড়িতে ফ্রিজ থেকে বার করে দেখতে হবে। আমাদের কপালে নেই। তার উপর আবার মেঘ ডাকছে ওপরে, নিচে মেঘ ডাকছে, ওপরে মেঘ ডাকছে, মানে নিচে মেঘ বইছে, ওপরে আবার মেঘ ডাকছে। কি যে চলছে কিছু বুঝছি না। এখন বৃষ্টি হয়ে গেলে ছাতা নেই, রোদ চলে এলো। আবার রোদও চলে এসছে। What happened? Weather? এই মুহূর্তে সিচুয়েশন দেখুন বেয়ার গেলসের মতো হয়ে আছে। এইরকম পাথর দিয়ে উঠে উঠে যেতে হচ্ছে কোথায় না গুলমার্গে। এত বেশি গরম পড়েছে এবছর যে আপনি শুনো কতটুকু দেখতে পাচ্ছেন, আপনি দেখলে বিশ্বাস করবেন না। দেখাচ্ছি কতটা চড়াই উঠতে হচ্ছে। দেখুন এরকম একটা গ্যাপ দিয়ে উঠতে হবে। উফ, যেন পর্বত তৈরি করছি বিনা দড়িতে। আস্তে আস্তে এগিয়ে যেতে হবে, বাকিরা সব ওইদিকে চলে গেছে। আমি হয়তো ভুল রাস্তা চুজ করেছি, হতে পারে। যাই, ওই দেখুন বরফ, ওখানে যেতে হবে। এই পুরো চত্বরে দেখুন শুধুমাত্র ওইটুকু এরিয়া বরফ। चलो फेंको बड़ा गोला। Catch! ओ हो Catch miss. Indian fast bowler নাদিশ্বর Mohammad Sami's catch. লে বাস হয়েছে। Good keeper. এই হচ্ছে বরফ, দেখুন কত বরফ গুলমার্গে। আপনারা দেখুন, বাকিগুলো দেখবেন না, এদিকে দেখুন বরফই বরফ পুরো এরিয়া জুড়ে। এখন আমরা এসেছিলাম গুলমার্গের টপ জায়গায়, যেখানে শুধুমাত্র এখন তো বরফ দেখা যাচ্ছে না, খুবই কম বরফ, কিন্তু যেখানে অল্প বরফ আর যেখানে সবাই আসছে এখন এই সময়টাতে, তাদেরকে একটাই কথা বলা আছে, দয়া করে এটা একটু দেখাও। এই যে এগুলো কি করছে মানুষ, প্লাস্টিকের বোতলগুলোকে ওই গ্রাউন্ড থেকে নিয়ে এসে পাহাড়ে ফেলছে। এখানে পরিষ্কার করার কেউ নেই, তাই আপনাদেরকে বলছি, দয়া করে বলছি যে আপনাদের যদি রেসপন্সিবিলিটি না থাকে, তাহলে দয়া করে আপনারা এই পাহাড়ে আসবেন না। এসে এই নোংরা করার কোনো মানে হয় না। আর যদি জল বা প্লাস্টিক জাতীয় কিছু জিনিস নিয়ে এনে থাকেন এখানে, দয়া করে সেটা সঙ্গে করে নিয়ে গিয়ে ওখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলে দেবেন, কারণ এখানে পরিষ্কার করার মতো কেউ নেই। এভাবেই চলতে থাকলে আস্তে আস্তে এটা একটা গার্বেজ তৈরি হবে। এখানে এই বোতল, প্লাস্টিক এগুলোই দেখতে পাবো আমরা। বরফের নামে বোতল আর প্লাস্টিক দেখতে আমাদেরকে আসতে হবে। তাই দয়া করে সবাইকে বলছি, কেউ এখানে কোনো রকম প্লাস্টিক এনে পাহাড়ের উপরে ফেলবে না। আর সেটা যদি না পারো, তাহলে পাহাড়ে আসার কোনো দরকার নেই, পাহাড় যেমন আছে তেমন থাক। লা 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 La 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 যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়? দিশেহারা ইশারাতে প্রেমে ভুলে যায়, আজ আশারা কোথায় আর নেশারা কোথায়? যদি ইচ্ছে মনে হয় সেই পুরনো কথা, আজ যাই ভুলে যাই সেই নীরবতা। যদি ইচ্ছে মনে হয় সেই পুরনো কথা, আজ যাই ভুলে যাই সেই নীরবতা। তারপরে আমার গানটা মনে পড়ে না। জিও। লা 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 লা। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, আর প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়? ভেবে দেখেছো কি
তারারাও কত আলোক বর্ষ দূরে, তারও দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও শত আলোক বর্ষ দূরে, তারও দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা হা আহা আহা। এই দেখুন আমাদের যে অল্টিটিউডে হয় থাকে, যেটা আমরা ক্রো বলি, এটা হচ্ছে রেভেন। আসল সাইজ কিন্তু প্রায় ডবল। এখানে রোপওয়েতে এই যে ওপরে গেট রয়েছে, এদিক দিয়ে যখন আমরা নামছি, যাওয়ার সময় কিন্তু এই গেট দিয়ে নয়, যাওয়ার সময় আমাদের ভেতর হয়ে ওপরে যেতে হবে। চলুন একটু পারলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে একটা ব্যাপার, কোথাও কোনো দিক নির্দেশক গোটা কাশ্মীর খুব একটা ভালো নেই। এ হচ্ছে ভেতর দিয়ে যাওয়ার রাস্তাটা, মানে ওপরে ওঠার রাস্তা। অন্ধকার একটু বেশি। লাইন হয়ে আছে এখানে। बाहर सिक्योरिटी रीजन के वजह से 4 बजे से पहले निकलना है यहाँ से। उसके बाद अगर यहाँ कोई रहेगा तो यहीं स्टे करना पड़ेगा रात को। এখন নামলাম ফেজ 1-এ। ফেজ 2 থেকে আবার যাব আগের দিকে। ওখানে গিয়ে সামনে কিছু আপনাদের দেখাই, এখানে কিছু আছে কিনা। যা দেখেছি কিচ্ছু নেই, তবে যাই দেখাই। क्या है कश्मीरी कुलचा, कितना है ये 10 का एक, और ये क्या है? ये 20 का एक। दोनों सेम है। নামার পথে মিষ্টি বিক্রি করছিল, মানে এইগুলো নারকেলের মিষ্টি নাকি 10 টাকা পিস। চিনি প্রচুর দেওয়া আছে। আমাদের ওইদিকে নারকেল নাড়ু অনেক বেটার। কাশ্মীর কাশ্মীর হয়, মন তৃপ্তি আর কিছুই না। ভালোই রাজ্যে ঘুরছে। ওপরে পাথর ফেজ 1 2-তে, আর ফেজ 1-এ গ্রিনারি। দেখুন চারিদিকে পুরো গ্রিনারিতে ভর্তি। রোপওয়ে থেকে নেমে গেলাম 1 নম্বর, যেখান থেকে চেপেছিলাম 1 নম্বর পয়েন্ট থেকে। ওখান থেকে এসে নিচে ওই যে গোল গোল টিনতে টোকেন মতো দিয়েছিল, ওগুলো জমা করলাম। আর যে টিকিটটা, রসিদটা দিয়েছিল ওটা দেখলো। তারপর যে আই কার্ড জমা নিয়েছিল সেটাও কিন্তু রিটার্ন দিয়ে দিল। তবে এখানে আমি একটা জিনিস বলবো, কিছু টাকা সেভ হবে আপনাদের যদি পারেন এখানে অনলাইনে নিজেরাই টিকিটটা কেটে নেবেন, হয় মোবাইলে বা বাড়ি থেকে, যেখান থেকে হোক। মানে বাড়ি থেকে কেটে আসতে পারেন কিংবা মোবাইলে এখানে এসেও কাটতে পারেন। তাতে আপনাদের খরচা পড়বে পার হেড 1820 টাকা মতো। আর এখানে এসে যদি সামনে কাটেন তাহলে কিন্তু আপনার খরচা পড়বে 2000 টাকা। তো প্রায় 180 টাকা করে সেভ। এখন আমরা পুরো রাস্তাটা হেঁটে হেঁটে যাব। আসার সময় ওই যে ই রিক্সা করে এসেছিলাম, ই রিক্সা করে আসার কোনো মানে নেই, কারণ শর্ট ডিস্টেন্স 200 টাকা নিচ্ছে। হ্যাঁ, আপনি যদি 5 জন 6 জনের গ্রুপ থাকেন তাহলে ঠিক আছে, 50 টাকা বা 40 টাকার মধ্যে হয়ে যাবে আপনাদের। কিন্তু আমাদের যেহেতু 3 জন, ডিস্টেন্স সামনে 5 থেকে 7 মিনিট লাগবে, তাতে 200 টাকা দিতে গায়েই লাগে একটু। প্লাস নাজারা মজা নিতে নিতে যাচ্ছি। এখানে একটা নতুন ধরনের জিনিস দেখলাম, হয়তো আমিই নতুন দেখছি, সবাই হয়তো জানেন যে রিল বানিয়ে দিচ্ছে এখানে 100 টাকা করে পার পারসন। মানে একটা রিল 100 টাকা। এডিট করে দেবে নাকি বলছে, সে কি দেবে না দেবে জানি না। তো এটা একটা নতুন বিজনেস মডেল দেখছি। মানে বর্তমানে ডিজিটালাইজেশন যে ব্যাপারটা, সেটা ফুল ইউটিলাইজেশন হচ্ছে। এটা কিন্তু বাইরে করলেও একটা ভালো বিজনেস, কারণ মডার্ন সিচুয়েশানে মানুষ এসব সোশ্যাল মিডিয়াতে হ্যাভিলি অ্যাক্টিভ।
যদি আমি নিজেই ছবি টবি পোস্ট করি না তো কী আর রিল বানাবো আমি। রিকোয়েস্ট অনেক করলো, জানলাম। দেখুন ভ্যালিতে পার্পল কালারের ফুল ফুটে রয়েছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখাই আপনাদের। এখানে হাঁটার মজাটাই আলাদা। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিন্তু এখন এই মুহূর্তে, খুবই হালকা, ক্যামেরার চোখে ধরা পড়বে না। আমাদের ওইদিকে খরচা করে যে বাগানে ফুল লাগানো হয়, ঠিক আছে, তার থেকে 1000 গুণ সুন্দর এখানে পাহাড়ে ঘাস ফুলগুলো। যত দূর চোখ যায় সাইড বরাবর ঘাস ফুলগুলো রয়েছে। ये चीज जो रहता है ना सर, ये सिर्फ दुनिया में 3 जगह पे बनता है। एक तो कश्मीर, दूसरा ईरान, तीसरा स्पेन। घर के बाहर आपको बहुत सारे ब्रांड मिलते हैं, जैसे MDH के नाम से, बेबी के नाम से, बाबा रामदेव के नाम से। वो ईरान या स्पेन का रहता है, कश्मीर का सर एक्सपोर्ट नहीं जाता है। ये एक पेटल आप सर ले लो, अपनी जुबान पे रखो, अगले वाले दांत से चबा, लास्ट पे अपनी जिप आप दिखा लेना, पूरा अपने मुंह में रखो, फिर चबा अगले वाले दांत से। और जो इसकी पैकिंग रहेगी ना सर, जी देखो लाल है ये सेफ्रन क्रीम सर ब्राइटनेस, फेयरनेस, एंटी एजिंग के लिए रहता है। इसका पूरा किट भी हमारे पास रहता है सर। ये सर रहेगा दुकान में सबसे महंगा वाला आइटम है। क्या है ये सेफ्रन ऑयल रहता है सर। केसर का? हाँ सर, ये पहली बात ये चेहरे के लिए बना है। चेहरे पे कोई भी ब्लैक हेड, पिंपल्स, दाग, आंखों के नीचे कालापन, उसके लिए अगर ये चीज आप चेहरे पे यूज नहीं करोगे ना सर, ये एडेबल रहता है। जहाँ पे आप सेफ्रॉन यूज करते हो ना, वहाँ पे आप ये चीज भी यूज कर सकते हो। लोटा सिस्टम पिके लोट्स का करोगे सर? ना 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 মিষ্টি নাকি? ব্যালেন্স। টক মিষ্টি মিক্স। অ্যাপেলের কোনো ফ্লেভার পেয়েছিস? মিথ্যা ব্যাপার না, হ্যাঁ অ্যাপেল ফ্লেভার আছে। जो हमारे यहाँ इस्लामिक बोर्ड होगा তো আসার পথে এখানে অনেকগুলো খাবার ট্রাই করলাম, আপনারা দেখলেন। আর এটা হচ্ছে যেখান থেকে আমরা কিনছি, মানে ড্রাই ফ্রুট। তো ড্রাই ফ্রুট আমি তো কিছু কিনি, বেশিরভাগ মশলা কিনেছি, 2টো ড্রাই ফ্রুট কিনেছি। তো কারণ রান্না করতে আমার ভালো লাগে, সেহেতু রান্নার জিনিস আমার কিনতে ইচ্ছা করে। কিন্তু অথেন্টিক জায়গা হলে সেটা বেশি বিশ্বাসী, মানে ভালো লাগে, সেই জন্য এখান থেকে নিলাম। আর এইখানে একটা হোটেল আছে দাওয়াতি ওয়াজওয়ান। তো ওয়াজওয়ান খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন সময় প্রায় 4:30 পৌনে 5টা বেজে গেছে, কারণ দুপুর পেরিয়ে গেছে। এই সময় খেলে শরীর খারাপ হওয়ার চান্স অনেকটাই বেশি। তা রাত্রে ট্রাই করতেই পারি। আর এটা নাকি নাম্বার 1 এখানে রেকমেন্ড করছে এই পাশে এখান থেকে। তো যাই হোক, আপাতত হলো না, পরে হবে না হলে। ওপরে যে মেঘ গর্জন করছিল সেটা এখন নিচ অব্দি নেমে এসেছে। ফেরা পথে শুরু হয় প্রচণ্ড ঝড় আর মেঘের গর্জন। কিছু মুহূর্তের মধ্যে আকাশ কালো হয়ে এলো, আর শুরু হলো 2 মাস পর প্রথম মুষলধারায় বৃষ্টি, সাথে ঝড় ও বড় বড় আকারের বরফের পাথর। तो पहला बारिश का गोला कहीं रुका लीजिए। এমন শিলাবৃষ্টি যেন গাড়ির কাঁচ ভেঙে দেবে। তারপর মহরমের কারণে হাইওয়ে বন্ধ রাখা হয়েছে, তাই আমাদের গাড়ি ঢুকে পড়ল লোকাল গ্রামীণ রাস্তার মধ্যে। কাশ্মীরের লোকাল গ্রাম, আপেল নাশপাতি বাগানের ভেতর দিয়ে আমাদের গাড়ি ছুটছে, আর ওই বৃষ্টি ভেজা দৃশ্যগুলো দারুণ লাগছে। বরফ পড়ে আছে, তো বরফ হয়েছে, আরে
বাপরে বড়। শেষমেশ পৌঁছে গেলাম ডাল লেকে। এখানেও দেখলাম অনেকেই বাইরে বেরিয়ে বৃষ্টির মজা নিচ্ছে। আর এই বৃষ্টির কারণেই আমাদের শিকারে চড়ার শখটাও জলে ধুয়ে গেল। ভেবেছিলাম একটু মার্কেট ঘুরবো, কোনো কিছু কেনাকাটা করব, সব কিছু কিন্তু মাঠে মারা গেল। দারুণ বৃষ্টি হচ্ছে। আমরা গুলমার্গ থেকে আসছি, যেখান থেকে সময় লাগার কথা 1 ঘন্টা, সেখানে মোটামুটি 3 ঘন্টা এরকম কাছাকাছি সময় লেগে গেছে। কারণ এত পরিমাণ বৃষ্টি, তারপর আবার বরফ পড়ছে সাথে, মানে পাথর, বড় বড় বরফের পাথর পড়ছিল। তো সেই পরিমাণ বৃষ্টি, তার উপর আজকে মহরমের জলসা চলছিল, সেই কারণে মেন যে হাইওয়ে সেটাও বন্ধ, যার ফলে পুরো গাড়িটা ঘুরিয়ে 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 এনেছে। প্রচুর সময় লেগেছে যার ফলে। আর বৃষ্টি 2 মাস ধরে বৃষ্টি হয়নি, আজকে প্রথম বৃষ্টি হচ্ছে কাশ্মীরে। এই জানলা থেকে দেখুন বৃষ্টি কি পরিমাণ পড়ছে। জানলা লাগানো আছে তাই শুধু এইটুকু অংশ মানে জোরে আসলাম, দৌড়ে আসে এইটুকু অংশে যে পরিমাণ জল পড়ছে, টোটালি ভিজে গেলাম। মানে স্নান হয়ে গেছে আজকের, এমন অবস্থা। মাত্রাতিরিক্ত বৃষ্টি হচ্ছে আজকে। 2 মাস পর জল হচ্ছে, কিন্তু এত জোর জল মানে ধারণা বাইরে। এই সাইজে বড় বড় বরফ, বরফের পাথর পড়ছিল আজকে। এরকম শিলাবৃষ্টি আমাদের ওইদিকেও দেখিনি, মনে হচ্ছে গাড়ি কাজ ভেঙে যাবে। আর বিশাল ঝড় উঠেছিল, অনেক দেখলাম ছোট ছোট যে ঘরগুলো আছে সেগুলো রাস্তায় নেমে গেছে, এত পুরো ধসে। বর্তমানে ডাল লেকের সিচুয়েশন, প্রায় 3 ঘন্টা ধরে কন্টিনিউ বৃষ্টি হওয়ার পর এখন ডাল লেকে, কোনটা ডাল লেক ওই যে পেছনে দেখতে পাচ্ছেন, আর কোনটা রোড যেটা সামনে দেখছেন, বোঝা বড় কষ্টকর। যদি গাড়ি না চলে তাহলে মানুষ ডাল লেকে চলছে না রাস্তায় চলছে বুঝতে পারবে না, পুরোপুরি ডুবে গেছে। 2 মাসের জল একদিনে দিয়েছে, এরকম একটা অবস্থা। 2 মাস ধরে জল হয়নি এখানে, আজ কিন্তু জল প্রচন্ড পরিমাণে হয়েছে। হ্যাঁ, রাত্রিবেলা আমরা খাবার পার্সেল নিয়ে এসেছি। তো যে হোটেল থেকে নিয়ে এসেছি তার নাম হচ্ছে লাসা। তো এই দেখতে পাচ্ছেন রুটি, এগুলো হচ্ছে 30 টাকা পিস। এগুলো তন্দুরি রুটির মতোই, বা তন্দুরি রুটি বলতে পারেন। স্যালাড দিয়েছে, রায়তা দিয়েছে, আর আমরা নিয়ে এসেছি রোগান জোস। আর ওইদিকে রয়েছে কিন্তু এ হচ্ছে রোগান জোস, এটা হচ্ছে মটন কাবাব, আর তার সাথে মাউথ ফ্রেশনার এসব দিয়েছে। রুটি আরও আছে, মানে কোয়ালিটি ভালো। খেয়ে দেখে আপনাদের রিভিউ বলছি। এখান দিয়ে পাঁচ টুকরো করলাম মটরের, টপ ক্লাস। ওরা কিন্তু মানে কি বলে, স্মোকি ফ্লেভার আছে, কারণ স্মোকে যে প্রথমে একটা কি বলে ফ্রাই করে নেওয়া হয়, তারপর জিনিসটাকে এভাবে বানানো হয়, সেটা কিন্তু দুর্দান্ত। আর রোগান জুসটা খেয়ে বলি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল রোগান জুস খাওয়ার। এ হচ্ছে রোগান জুস। দুর্দান্ত, কোনো কথা হবে না, মারাত্মক টেস্ট। এটা লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি, আগে কখনো খাইনি, তো দেখি ট্রাই করি। টেস্টটা অনেকটাই আলাদা, মানে আমাদের যে মটন তার থেকে অনেকটাই আলাদা। টেস্টটা খুব সুন্দর। আর এটা হচ্ছে কাবাব, এটা অসাধারণ। এটা অনেকটা হালকা একটু চিকেনের ফ্লেভারের মধ্যে আছে, কিন্তু খাবারটা অনেকটাই আলাদা, খেতে খুব সুন্দর। তোমরা যখন নেক্সট টাইম এখানে আসবে এটা ট্রাই করবে। গুড মর্নিং। এখন আমরা
শ্রীনগর স্টেশনের কাছে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন শ্রীনগর স্টেশন। এখান থেকে আমরা ট্রেন ধরে যাব বানিহাল। আজকে আমাদের জম্মু যাওয়ার কথা, কালকে ট্রেন আছে। পেছনে আমরা 8:47 একটা স্পেশাল ট্রেন আছে, সেটা গিয়ে পড়বো। এখন বাজে 8:36। ভাড়া হচ্ছে 45 টাকা এখান থেকে বানিহাল। তারপর সেখান থেকে আবার শেয়ার ট্যাক্সি বা বাস চাপাবো। ঘুমন্ত চোখ আর এনার্জিও ডাউন, কারণ আগের দিন রাত্রে অনেকটা রাত জেগে গল্প করি, যার ফলে ঘুমাতে দেরি হয়। আর আজ সকালে ট্রেন ছিল বলে তাড়াতাড়ি উঠতে হয়। শ্রীনগর থেকে জম্মু ডাইরেক্ট বাসও আছে, চাইলে ওইভাবেও যাওয়া যায়, কিন্তু আমরা ট্রেনটাকেই ফার্স্ট প্রেফার করি। তাই চেয়েছিলাম বন্দে ভারতে আসতে, কিন্তু তৎকালেও টিকিট পাইনি, তাই লোকাল ট্রেনে করে চলে যাই শ্রীনগর থেকে বানিহাল। এখানে কিন্তু ট্রেন টাইমে ঢুকছে, কোনো ডিলে নেই। পেছন থেকে দেখতে পাচ্ছেন ট্রেন আসছে। আর এখানে ট্রেনের সাইজ অনেকটাই ছোট, 4টে কামরা, আর সেই তুলনায় লোক কিন্তু অনেকটাই বেশি। যাই না সিট পাবো কি পাবো না। তো এখন আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা কিন্তু টোটালি আলাদা স্টাইলে দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন। পুরো প্রচুর স্পেসিয়াস এরিয়া এখানে, মানে আরামসে বসতে পারবেন, এই করতে পারবেন, ঘুরতে পারবেন, যা বলবেন সব। কিন্তু এই ট্রেনে কোনো বাথরুমের ব্যবস্থা নেই। আর এক প্রকারের লোকাল ট্রেন যেহেতু, তো ট্রেন মোটামুটি এখানে কটায় ছাড়ার টাইম? 8:47। ট্রেন অলরেডি লেটে আছে এখানে। 8:53 বাজছে, মোটামুটি 7 মিনিট লেট চলছে। দেখা যাক কখন ছাড়ে। শ্রীনগর থেকে বানিয়াল যেতে মোট 4টে স্টপেজ কভার হবে, আর এর ডিস্টেন্স হচ্ছে 78 কিলোমিটার। সময় লাগছে প্রায় 2 ঘন্টা। এখানে ছাড়ার সময় 37, কিন্তু এখনো ছাড়েনি। 8:37, কিন্তু এখনো ট্রেন ছাড়েনি। এখন সময় হচ্ছে 8:58। 9:09 শেষমেশ ট্রেন ছেড়ে বেরিয়ে চলে শ্রীনগর স্টেশন থেকে পরবর্তী স্টেশন আওয়ান্তিপুরা যাওয়ার জন্য। শেষমেশ 35 মিনিট দেরিতে ট্রেন আমাদের এসে পৌঁছেছে বানিহালে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা বাইরে বেরোবো। এই যে রাস্তা, এখান দিয়ে বাইরে বেরিয়ে আমরা গাড়ির ব্যবস্থা করব। মানে বাইরে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে আপনি শেয়ার গাড়ি নিতেই পারেন জম্মু যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন। দেখি আমরা আগে গিয়ে কি হচ্ছে না হচ্ছে। বানিহালের এই গাড়িতে আমাদের ভাড়া পড়েছিল 500 টাকা মাথা পিছু, আর মাঝে একটা খাওয়ার জন্য স্টপেজ দিয়েছিল। গাড়ি কিন্তু দারুণ ট্রেনে চালিয়েছিল, সাথে অপূর্ব সব পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়ি ঠিক বুঝতে পারিনি। ঘুম ভাঙতে দেখি খাওয়ার জন্য হল্ট দিয়েছে। গাড়ি এসে তারপর হলো মাঝখানে একটা ধাবাতে, এই যে বৈষ্ণব ধাবা রয়েছে এখানে। তো গাড়িটা বুক করেছিলাম, 500 টাকা করে নিয়েছে, আর প্যাসেঞ্জার ফুল না হলে কিন্তু ছাড়ে না। আমাদের পরের ট্রেনের জন্য ওয়েট করতে হয়েছিল প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা মতো। যাই ভেতরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই। 4:20 আমরা জম্মুতে পৌঁছে গেছি। আমরা জম্মু বাস স্ট্যান্ডে নেমেছি। এখানে আমরা রুম, যেটা যাবার দিনে ছিল মানে 30 তারিখে, সেই রুমটাই আমরা আবার বুক করেছি। মানে সেই হোটেলটাই বুক করেছি, রুমটা অন্য। কাল সকালে আমাদের ট্রেন আছে, কালকে আমরা বেরিয়ে যাবো। আপনারা এই ছোট্ট কাশ্মীর ট্যুর কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমরা দেখব জম্মু টু হাওড়া হামসফর এক্সপ্রেসে ফিরে আসার মন ছুঁয়ে যাওয়া ট্রেন জার্নি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।